আসসালামু আলাইকুম এভরিওয়ান। অপবিত্র ভালোবাসা গল্পের 5 নাম্বার পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। আজকে 4 মাস পূর্ণ হতে চলল। অধরাকে ভালোবাসতে কোনো কমতি রাখিনি আমি এই 4 মাসে। সামনের 2 মাসও রাখবো না, নিজের সবটা দিয়েই ভালোবাসবো। মেয়েটা আগের মতোই আছে, একটুও পরিবর্তন হয়নি। উপরওয়ালা হয়তো আমার কপালে অধরাকে লিখে রাখেনি। যাক, দেখি বাকি 2 মাসে কি হয়। অন্যদিকে মোয়ের সাথে মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হয় আমার। সে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে এখন। মোয়ের সাথে যখন দেখা হয় তখনই সে আমায় অনেক কেয়ার করে, নিজের হাতে খাইয়ে দেয়, বাসা থেকে আমার জন্য খাবার বানিয়ে নিয়ে আসে। কিন্তু আমার মনের মধ্যে মৌকে নিয়ে কোনো ফিলিংসই কাজ করে না, যেমনটা আমাকে নিয়ে অধরার করে না। তবুও তার সাথে দেখা সাক্ষাৎ করি। দেখতে দেখতে 6 মাস পূর্ণ হতে চলল। আজ বাদে কাল 6 মাস পূর্ণ হবে। রাতের বেলায় শুয়ে আছি অধরাকে সাথে নিয়ে। তখনই অধরা বলে উঠে, আকাশ, আমি কাল সকালেই তিশানের কাছে চলে যাব। আমাদের 6 মাসের শর্তের কথা আমি তাকে বলেছি। সে শুরুতে মানা করলেও আমি তাকে রাজি করিয়েছি। কিন্তু এই কয়দিন সে আমাকে কাছে পাওয়ার জন্য পাগলামো করছে। কিন্তু আমি তার কাছে যাইনি, কারণ আমি তোকে কথা দিয়েছি। সো কাল 6 মাস পূর্ণ হবে। আমি সকালে উঠেই তার কাছে চলে যাব। অধরার কথা শুনে চোখ জোড়া ভিজে গেল। আচ্ছা, আমি তোমায় ওর কাছে দিয়ে আসব। অধরা বলল, না, তার কোনো দরকার নেই, আমি নিজেই ওর কাছে চলে যাব। আর একটা কথা, বলেছিলাম না তোর ভালোবাসা মিথ্যা, তাই 6 মাস আমায় তোর কাছে রেখেও মন গলাতে পারলি না। সো আর কোনোদিনও পারবি না। শুরুতে তোর কথা শুনে মনে হয়েছিল তোকে একটা সুযোগ দেই, তাই 6 মাস সময় নিয়েছি তোর কথায়। কিন্তু এখন মনে হচ্ছে সেটার দরকার ছিল না। ঠকবাজরা সবসময় ঠকা খেয়ে যায়। সো তুইও খেলি, মধ্যে আমার 6টা মাস নষ্ট করলি। এতদিন যদি আমি তিশানের কাছে থাকতাম তাহলে সে আমায় ভালোবাসায় রাঙিয়ে দিত, সে আমায় ভালোবেসে 1000বার কাছে টেনে নিত। কিন্তু তোর জন্য তা হয়নি। সো কাল শুরুতে গিয়ে সবকিছু উন্মুক্ত করে দিব তার জন্য। অধরার কথা শুনে কলিজাটা ছ্যাদ করে উঠল। অধরা, প্লিজ আর কিছু বলিস না। অধরা বলল, বলবো না কেন? তুই আমার 6টা মাস কেন নষ্ট করলি? আমি বললাম, নে, তোর পায়ে ধরে মাফ চাইছি। অধরার পা দুটো জড়িয়ে ধরে ফেললাম। আর কোনোদিনই এই মুখ তোকে আর দেখাবো না। আর কোনোদিন এই বেহায়া চেহারা নিয়ে তোর সামনে দাঁড়িয়ে ভালোবাসার জন্য মিনতি করব না। চিরতরে হারিয়ে যাব তোর জীবন থেকে। প্লিজ তুই আমাকে মাফ করে দে। তোমরা চাইলে সহজে আর্নিং করতে পারো। এখনই চলে আসো অনেক্সে। শীতের মধ্যে চলছে দারুণ অফার। বুদ্ধি খাটিয়ে গেম খেললে রিয়েল ইনকাম করার সুযোগ তো আছেই, তার সাথে প্রতি সপ্তাহে নতুন রেজিস্ট্রেশন করা ইউজারদের মধ্যে 300 টাকার উপরে ডিপোজিটকারীদের মধ্যে একজন পাচ্ছেন আইফোন 17 প্রো ম্যাক্স। কিন্তু আমার প্রতিটি ফলোয়ারের জন্য আছে 100% নিশ্চিত বোনাস। পিন কমেন্টে থাকা লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশনের সময় প্রোমো কোড রেদওয়ান এফ ব্যবহার করলে পাবেন প্রতি ডিপোজিটে সর্বোচ্চ 200% পর্যন্ত বোনাস, আর সাথে 2,50,000 টাকা পর্যন্ত ফ্রি বেড বোনাস পাওয়ার সুযোগ। তাই আর দেরি না করে এখনই যোগ দাও। বিকাশ এবং নগদের মাধ্যমে কয়েক মিনিটের মধ্যেই জমা করো এবং তোমার জয় তুলে নাও। প্রোমো কোড রেদওয়ান এফ ব্যবহার করতে ভুলো না কিন্তু। অধরা বলল, তুই আস্ত একটা কুলাঙ্গার, তোর জন্য আমার 6টা মাস নষ্ট হয়েছে, তোর কোনো মাফ নেই। অধরার পা ধরে এবার ফুপিয়ে কেঁদে দিলাম। কলিজা, আমায় মাফ করে দে, তোর পা দুটো ধরে ভিক্ষা চাইছি। আমি আর কোনোদিন তোর চোখের সামনে আসবো না, প্লিজ আমায় মাফ করে দে। অধরা বলল, পা ছাড় তুই। আমি বললাম, মাফ না করলে আমি তোর পা ছাড়বো না। অধরা বলল, পা ছাড়বি নাকি জুতো দিয়ে মারবো তোর মুখে? আমি বললাম, সেটাই কর কলিজা, তাও প্লিজ তুই আমায় মাফ করে দে। অধরা সত্যি সত্যি ফ্লোর থেকে জুতো উঠিয়ে নিয়ে আমার গালের মধ্যে মেরে দেয়। আমি বললাম, এবার তোর শান্তি হয়েছে অধরা? প্লিজ তাও তুই আমাকে মাফ করে দে। অধরা বলল, ছোট লোক, তোর কোনোদিনও শিক্ষা হবে না, যত যাই করি না কেন। যা, তোকে মাফ করে দিলাম, এবার আল্লাহর ওয়াস্তে পাটা ছেড়ে দে। আমি অধরার পা ছেড়ে দিলাম। অধরা বলল, প্লিজ আর কোনোদিন এই বেহায়া চেহারাটা নিয়ে আমার সামনে আসিস না, তোকে দেখতেও আমার ঘৃণা হচ্ছে। আমি বললাম, হ্যাঁ, আর কোনোদিন তোর চোখের সামনে আসবো না, কোনোদিনও না। মরে যাব তাও তোর চোখের সামনে আসবো না। রুম থেকে বের হয়ে গেলাম। জুতোর বাড়িটাই আমার প্রাপ্য ছিল। ভেবেছিলাম 6 মাস ভালোবেসে সারা জীবন তার স্মৃতি নিয়ে বেঁচে থাকবো, কিন্তু সে তো এমন একটা উপহার দিল আমায়, সেটা কাল কিয়ামত পর্যন্ত হয়তো আমি ভুলবো না। বারান্দায় এসে বসে বসে চোখের জল ফেলছি। সমস্ত কিছু কেমন যেন থমকে রয়েছে। আকাশের চাঁদটাও মেঘের আড়ালে চলে গিয়েছে। ইচ্ছে করছে গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদতে, কিন্তু কি জন্য কাঁদবো, কার জন্য কাঁদবো? কেউ তো আমার কান্না দেখবে না। তখনই চাঁদ মামা মেঘের আড়াল থেকে বেরিয়ে এলো। চাঁদ মামা, তুমি সাক্ষী থেকো, প্রিয় মানুষটা জুতোর বাড়ি দিয়ে আমার ভালোবাসাকে নিজ প্রমাণ করেছে। আমি তার কাছে নিজের ভালোবাসার সত্যতা প্রমাণ করতে পারিনি। আজ তোমার কাছে বিচার দিয়ে গেলাম। হয়তো কোনো একদিন সে আমার ভালোবাসা উপলব্ধি করতে পারবে। সেদিন হয়তো আমি তার থেকে 1000 মাইল দূরে চলে যাব। সেদিন হয়তো সে আমার ভালোবাসা বুঝতে পেরে আমার জন্য পাগলের মতো কান্না করবে। চাঁদ মামা, তুমি সেদিন আমার পক্ষ হয়ে কয়েকখানা কথা তাকে শুনিয়ে দিও। তাকে বলে দিও, যে মানুষটাকে তুই ভালোবাসার প্রতিদান হিসেবে জুতোর বাড়ি দিয়েছিলি, সেই মানুষটাও একদিন আধার রাতে
রাতে আমায় সাক্ষী রেখে কেঁদেছিল। আমি নির্ভীক প্রাণী হওয়ায় তার চোখের পানিগুলো মুছে দিতে পারিনি। সেদিন সে এতটাই কেঁদেছিল তোর জন্য যে আমি মেঘের আড়ালে চুপটি মেরে বসে থাকতে পারিনি। সেদিন পৃথিবীতে জ্যোৎস্না বিলানোর কোনো উদ্দেশ্যই ছিল না আমার, কিন্তু সে সেদিন মেঘের আড়াল থেকে বের হতে বাধ্য করেছিল। শুধু তাই নয়, সেই রাতে আকাশে চমকিত আরো 306টা তারা ছিল। আমার মতন করে তাদেরও সে কাঁদিয়েছে। তার বুক ফাটা কান্না সেদিন আসমানবাসীরাও সহ্য করতে পারেনি। আজকে তোর পালা, চেঁচিয়ে কাঁদ নির্বোধ আহাম্মক। আমি পুরো আসমানবাসীর কাছে এলান করে দিচ্ছি, এই আসমানবাসী তোরা সবাই তাকিয়ে দেখ, এটাই সেই পাষাণ যার জন্য কোনো এক অসহায় পাগল ফুপিয়ে কেঁদেছিল, যার কান্না দেখে আকাশের 306 তারাও চুপ থাকেনি, যার কান্নায় সেদিন 306 তারাও কেঁদেছিল। এই আসমানবাসী তোরা সবাই তাকিয়ে দেখ, এটাই সেই পাষাণ যার জন্য কোনো এক অসহায় পাগল কেঁদে পুরো আসমানবাসীকে কাঁদিয়েছিল। আজ সেই পাষাণের দিন, সে আজকে কাঁদবে, আর তোরা সবাই সেই অসহায় পাগলটার কথা মনে করে তাচ্ছিল্য করবি এই পাষাণকে। চাঁদ মামা, আজকে তোমায় মনের কষ্টগুলো শুনিয়ে গেলাম, তোমায় সাক্ষী রেখে গেলাম। আমার পরিবর্তে তুমি সেদিন অপেক্ষা করো। এখন আমি চললাম চাঁদ মামা, তুমিও নিজেকে মেঘের আড়ালে ঢেকে ফেলো, না হয় অন্য কোনো অসহায় পাগল এসে তোমায় আমার মতন করে মনের কষ্ট শুনিয়ে যাবে। কিন্তু আমি সেটা চাই না, তুমি গা ঢাকা দিয়ে ফেলো। আমি চাই আজকের দিনটা শুধু তুমি আমাকেই দাও। হঠাৎ চাঁদ মামা উধাও হয়ে গেল। আবারও কান্নায় ভেঙে পড়লাম। আজ রাত পেরোলে অধরা আমায় ছেড়ে চলে যাবে। বুকের ভেতরের চাপা কান্নাটা যেন কোনোভাবেই থামাতে পারছিলাম না। শেষ রাত অবধি কেঁদেছি বারান্দায় বসে, কাঁদতে কাঁদতে বারান্দাতেই ঘুমিয়ে পড়েছি। সকালবেলা অধরার ডাকে আমার ঘুম ভাঙে। এই ছোট লোক, শোন, আমি চলে যাচ্ছি, আর যাওয়ার আগে একটা কথা বলে যাই। শোন, তোর অসৎ আচরণের বিচার আল্লাহ করেছে। আমার জীবনটা ধ্বংস করতে গিয়ে নিজেরটাই ধ্বংস করে দিলি। আমায় তো জোর খাটিয়ে নিজের কাছে রাখতে পারলি না, বরং নিজের মুসিবত টেনে আনলি আরো। আসলেই তুই একটা জানোয়ার। আমি চললাম তিশানের কাছে। আমার আশেপাশেও যেন তোকে আর কোনোদিন না দেখি। অধরার কথা শুনে আবারও কেঁদে উঠলাম। দেখবে না অধরা, কোনোদিনও আর তোমার চোখের সামনে আমায় দেখবে না। তবে তুমি তো চলে যাচ্ছ, যাওয়ার আগে আমার তরফ থেকেও একটা কথা শুনে যাও। যেদিন তুমি সত্যের মুখোমুখি হবে, সেদিন হয়তো তুমি নিজেই এই আকাশের খোঁজ করবে। কিন্তু মনে রেখো, আকাশটা হাতের মুষ্টি বরাবর নয়, আকাশের বিশালতা অনেকটুকু। সেদিন হাজার খুঁজলেও আমার সন্ধান তুমি বের করতে পারবে না। আকাশের বিশালতায় হারিয়ে যাব সেদিন আমি। আর কষ্ট করে আমায় যে জুতো দিয়ে মেরেছো, সেই জুতো জোড়া সযত্নে রেখে দিও। সেদিন হয়তো এই জুতো জোড়াতেই আমি পাপিষ্টর স্পর্শ খুঁজে পাবে তুমি। অধরা বলল, ফালতু কথাবার্তা বন্ধ কর। আমি বললাম, সরি, ভুল হয়ে গেছে আমার। অধরা বলল, হ্যাঁ ভালো থাক, চললাম আমি। অধরা আমায় ছেড়ে চলে গেল। অধরার চলে যাওয়ার দিকে একধানে তাকিয়ে আছি। হয়তো আমার সাথে অধরার এটাই শেষ দেখা। এরপর হয়তো হিসাব নিকাশের দিন ছাড়া অধরার সাথে আমার দেখা হবে না। অধরা পাষাণের মতন করে ফেলে রেখে চলে গেল আমায়। একা একা অনেকটা সময় চেঁচিয়ে কেঁদেছি বাসায়। কাঁদতে কাঁদতে ফ্লোরের উপরে লুটিয়ে পড়েছি। কই খাওয়া কই কি, সারাদিন এভাবেই পাগলের মতন পড়েছিলাম বাসার মধ্যে। রাতের বাজে 10টা। মাতালের মতন ঢুলে ঢুলে ফ্লোর থেকে উঠে দাঁড়ালাম। তারপর ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি মৌ অনেক কয়টা ফোন করেছে। ফোন হাতে নিতেই মৌ আবার ফোন করলো। বিরক্ত লাগছে খুব, তাই ফোন কেটে দিলাম। তখন ওই অধরা মেসেজ করলো, আকাশ প্লিজ ফোনটা রিসিভ করো, খুব করে কথা বলতে ইচ্ছে করছে তোমার সাথে। তাও ফোন রিসিভ করলাম না, কারণ কারোর সাথেই কথা বলার মুড নেই এখন। সবকিছুই যেন বিরক্ত লাগছে। মনে মনে আবারও কঠোর এক সিদ্ধান্ত নিয়ে নিলাম, না অধরা না মৌ, আজকের পর এই মনে আর কারোরই জায়গা নেই। আজকের পর সবাইকে সরিয়ে দিব মন থেকে। কারোর উপরেই আর ভরসা করব না, কাউকে আর এই মন দিয়ে ভালোবাসবো না। খোদার হুকুমে যার সাথে লেখা আছে তাকে নিয়েই আগামী জীবন পার করে দিব। তবে এই শহর আমি ছেড়ে দিব। এই শহর ছেড়ে দিয়ে দুনিয়ার এক প্রান্তে চলে যাব আমি। সেখানে গিয়ে নিজের মতন করে থাকতে শুরু করব। অধরার জন্য বুকের ভেতরটা কষ্টে ফেটে যাচ্ছে। মৌয়ের জন্যও অনেকটা খারাপ লাগছে। তবে মৌকে আরেকটা পরীক্ষা দিতে হবে। সে তো আজকে 5 বছর ধরে আমায় ভালোবেসে আসছে, কিন্তু সে যদি ভালোবাসার টানে আমাকে খুঁজে বের করতে পারে, তাহলে তাকেই বিয়ে করে নিব আমি। সে রাতের মধ্যে সবকিছু ঠিকঠাক করে ফেললাম। কাল সকালেই এই শহর আমি ছেড়ে দিব। তবে যাওয়ার আগে বিশেষ একটা কাজ আছে, সেটা কমপ্লিট করে তারপর শহর ছাড়বো। সেই রাতটাতেও অজরহারে কেঁদেছি। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে বিশেষ কাজটা শেষ করে ফেললাম। পরে শহর ছেড়ে দিয়ে নিজের গ্রামের বাড়ি চলে গেলাম। এই শহরের কোনো মানুষই আমায় আর খুঁজে পাবে না। অন্যদিকে অধরা তো সেই খুশি, সে তার ভালোবাসার মানুষকে নিজের করে পেয়েছে। কিন্তু অবাক করার বিষয়, তিশান তার গায়ে এখনো হাত দেয়নি। তবে সে এমনটা চায়নি। সে চেয়েছে তিশান তাকে ভালোবাসায় রাঙিয়ে দিবে। অধরা বলল, তিশান তুমি আমায় কাছে টানছো না যে? তিশান বলল, অধরা সবকিছুর একটা সময় থাকে। তুমি সবে গতকালই এসেছো, ধীরে ধীরে এই সব হবে। আগে কয়েকটা দিন যাক। আর তাছাড়া তোমার পেটে আমাদের বাচ্চা, এখন তোমায় সেফলি থাকতে হবে। অতিরিক্ত প্রেসার নেওয়া চলবে না। অধরা বলল, ইস, আমার কলিজাটা আমায় নিয়ে কত চিন্তা করে। তিশান বলল, চিন্তা তো করতেই হবে। আমার 10টা না 5টা না একটা মাত্র বাবুনি, তাকে নিয়ে না ভাবলে কাকে নিয়ে ভাববো? তিশানের কথা শুনে অধরা খুশিতে তাকে জড়িয়ে ধরে। অধরা
বলে, তিশান জানোয়ারটার থেকে মুক্তি পেয়ে যে কি খুশি লাগছে। তিশান বলল, এখন সেসব কথা বাদ দাও, উঠে গিয়ে ফ্রেশ হয়ে নাও। অধরা বলল, আচ্ছা ফ্রেশ হতে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলো তো বাবু, আমরা কবে বিয়ে করছি? তিশান বলল, কিছুদিন পর, এখন আপাতত এভাবেই থাকবো, কিছুদিন পর আমরা বিয়ে করে নিব। অধরা বলল, কেন, আজকে করলে কি হয়? তিশান বলল, না বাবু, এখন বিয়ে করা সম্ভব না, কারণ ব্যবসা নিয়ে ঝামেলা চলছে, এখন বিয়ে টিয়েতে জড়ালে ঝামেলা হয়ে যাবে। অধরা বলল, আচ্ছা ঠিক আছে, আমরা কিছুদিন পরই বিয়ে করব। আজ গ্রামে এসেছি একদিন হলো, গ্রামে তেমন কেউ নেই আমার, মামারা আছে শুধু গ্রামে, মা বাবা তো অনেক আগেই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। গ্রামে এসে মা বাবার কবর জিয়ারত করলাম, খুব করে কেঁদেছি কবরের সামনে বসে। মা জানো, তোমরা ছাড়া বাকি দুনিয়ার সমস্ত মানুষই স্বার্থপর, তারা তাদের রূপ দেখিয়ে দিয়েছে আমাকে, তোমরাই শুধু সত্যিকার অর্থে ভালোবেসেছিলে আমায়। মা বাবা, তোমাদের খুব মিস করছি। মরা মায়ের কবরের সামনে ভেতরের আর্তনাদগুলো প্রকাশ করছিলাম, তখনই পেছন থেকে কেউ একজন এসে কাঁধে হাত রাখলো। আকাশ, কাঁদিস না, দেখবি স্বার্থপররা একদিন তাদের প্রাপ্য শাস্তি পাবে। পেছনে ফিরে দেখি মামা, সাথে সাথে মামাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠলাম। আজ গ্রামে এসেছি প্রায় 1 মাস হয়েছে, শহরের সাথে আজ 1 মাস আমার সমস্ত যোগাযোগ অফ, নাম্বার পর্যন্ত পরিবর্তন করে ফেলেছি আমি। হঠাৎ মামা একদিন সকালবেলায় বলে, আকাশ তুই কি আর শহরে যাবি না? আমি বললাম, না মামা, আমি একেবারে চলে এসেছি। মামা বলল, আচ্ছা ঠিক আছে, যাওয়ার দরকার নেই, এখান থেকেই কিছু একটা কর। আমি বললাম, মামা একটা চাকরি দেখো আমার জন্য। মামা বলল, চাকরি দেখার কোনো প্রয়োজন নেই, আমি ফোন করলেই তোর চাকরি হয়ে যাবে। তুই এক কাজ কর, কাল সকালে তোর সমস্ত কাগজপত্র নিয়ে আমাদের সেই স্কুলটাতে যাবি, আমি ফোন করে তোর কথা বলে দিবনি। আমি বললাম, আচ্ছা মামা। পরের দিন সকাল বেলায় মামার কথা মতো কাগজপত্র নিয়ে সেই স্কুলে চলে গেলাম। প্রিন্সিপালকে কাগজ জমা দিতে তিনি বললেন সব ওকে, কাল থেকে জয়েন করতে। আমিও পরের দিন থেকে স্কুলে জয়েন হয়ে গেলাম। দেখতে দেখতে 2 মাস হতে চলল। আজ স্কুলের শিক্ষকতা পেশায় নিযুক্ত হয়েছি 1 মাস হলো। একদিন সকাল বেলায় রেডি হয়ে স্কুলে চলে গেলাম, ছাত্রদের ক্লাস করাচ্ছি। এমন সময় হুট করে একটা মেয়ে দৌড়ে ক্লাসরুমের মধ্যে ঢুকে পড়লো। আমি মেয়েটার দিকে তাকিয়ে তো পুরো থ। মেয়েটা আর কেউ নয়, মেয়েটা হচ্ছে মৌ। সে শহর থেকে এখানে চলে এসেছে। এই তুমি এখানে, আর তুমি আমার ঠিকানা পেলে কি করে? মৌ কোনো কথা না বলে আমাকে ঝাপটে জড়িয়ে ধরে কান্না করে দেয়। মৌ বলে, এই কুত্তা, তুই আমায় একা ছেড়ে দিয়ে চলে আসলি কেন? আমি চুপ করে আছি, কি বলবো ভেবে পাচ্ছি না। এদিকে ক্লাসের সবাই আমাদের দিকে হা করে তাকিয়ে আছে। মৌ প্লিজ ছাড়ো, ক্লাসের সবাই দেখছে। মৌ বলল, দেখুক সবাই, দেখতে দে সবাইকে যে তুই কত বড় চিটার, তুই আমায় রেখে চোরের মতন পালিয়ে চলে আসলি কেন? আমি বললাম, মৌ পরিস্থিতি খারাপ ছিল তাই চলে এসেছি, আর আমি তোমার ভালোবাসা যাচাই করার জন্য তোমায় খবর দেইনি। আমি দেখতে চেয়েছি তুমি আমায় খুঁজে পাও কিনা, কিন্তু পেয়ে গেলে। মৌ বলল, কুত্তা, তোর ভালোবাসা প্রমাণের গুষ্টি মারি, তোকে আজ আমি শেষ করে ফেলবো। মৌ ক্লাসের সকলের সামনে আমার চুল ধরে সজোরে টানতে আরম্ভ করে। আমি বললাম, মৌ প্লিজ ছেড়ে দাও, আমার খুব লাগছে। মৌ বলল, না ছাড়বো না, তুই আমায় কষ্ট দিলি কেন? তোর শাস্তি এটা। ব্যথায় পুরো রুহ বের হয়ে যাচ্ছে, এত জোরে চুল টেনে ধরেছে যে পুরো চোখ দিয়ে পানি চলে এসেছে। তখনই মৌ আমায় ছেড়ে দিল। সে আমায় ছেড়ে দিয়ে বুকের মধ্যে ঠুসঠুস করে কয়েকটা চুমু এঁকে দিল। মৌয়ের কাণ্ড দেখে আমি তো পুরো লজ্জায় শেষ। ক্লাসের সবাই মিটমিট করে হাসছে। একজন তো পুরো দাঁড়িয়ে বলেই দিয়েছে, স্যার আপনাদেরকে একদম পারফেক্ট লাগছে, খুব মানিয়েছে দুজনকে। এবার মৌ লজ্জা পেয়ে গেল। মৌকে নিয়ে তাড়াতাড়ি স্কুল থেকে বের হয়ে আসলাম, কারণ আর কিছু সময় স্কুলে থাকলে ইজ্জত পুরো শেষ। মৌ যা পাগলামো করেছে সকলের সামনে, সেদিন আর ক্লাস করলাম না। মৌকে নিয়ে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে সকলের সাথে মৌকে পরিচয় করিয়ে দিয়েছি। সবাই তো মৌকে পেয়ে সেই খুশি, কিন্তু আমার ভেতরে কোনো ফিলিংসই কাজ করছে না, কারণ এখনো আমার সবটা জুড়ে অধরার বসবাস, তাকে এখনো মন থেকে বের করতে পারিনি। অন্যদিকে তিশান এখনো অধরাকে বিয়ে করেনি। অধরা বলল, তিশান তুমি বলেছিলে কয়েকদিন পর বিয়ে করবে, আজকে 2 মাস হয়ে গেল, কিন্তু তুমি আমায় বিয়ে করছো না। এদিকে আমার পেটের বাচ্চা দিন দিন বড় হতে চলেছে। তিশান বলল, করবো বেবি, আর কয়েকটা দিন অপেক্ষা করো। অধরা বলল, না আমি আর পারবো না অপেক্ষা করতে, প্লিজ চলো না আজকে আমরা বিয়ে করে ফেলি। তিশান বলল, এই কুত্তার বাচ্চা, তোকে বলেছি না কয়েকটা দিন অপেক্ষা করতে, তারপরেও তুই প্যাপা লাগিয়েছিস কানের সামনে। এই বলে ধ্রাম করে লাথি মেরে দেয় অধরার পেটের মধ্যে। অধরা তিশানের লাথি খেয়ে মাগো বলে চিৎকার করে সোজা ফ্লোরের উপরে আছড়ে পড়ে। অধরা লাথি খেয়ে পুরো হা হয়ে তাকিয়ে আছে তিশানের দিকে। তিশান বলল, কলিজা সরি, আসলে আমার মাথা ঠিক নেই, তাই তোমার সাথে এরূপ আচরণটা করে ফেলেছি। অধরা বলল, তোমার মাথা ঠিক নেই তাই বলে তুমি আমার গর্ভে লাথি মারবে? তিশান বলল, কলিজা ক্ষমা চাচ্ছি তো, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। অধরা বলল, তিশান আমার গর্ভে তোমার অনাগত সন্তান বড় হচ্ছে, আর তুমি সে আমার গর্ভে লাথি মারলে, এটা ভাবতে আমার কষ্ট হচ্ছে। তিশান বলল, অধরা তোমার পায়ে ধরি, প্লিজ একটু বোঝার চেষ্টা করো, আসলে ব্যবসা নিয়ে ঝামেলায় আছি, তাই এমন ধারা বাজে আচরণটা করে ফেলেছি তোমার সাথে। কলিজা আজকের পর আর কোনোদিন তোমার সাথে এইরূপ আচরণ আমি করব না, প্লিজ মাফ করে দাও। তিশান বলতে বলতে নেকা কান্না কেঁদে দেয়। সেটা দেখেই অধরা গলে যায়। অধরা বলল, আচ্ছা থাক, আমি কিছু মনে করিনি, কিন্তু
কিন্তু আজকের পর এমনটা আর করবে না বলে দিলাম। তিশান বলল না আর কোনোদিনও করব না। তিশানের কথা শুনে অধরা সবকিছু ভুলে গিয়ে তিশানকে জড়িয়ে ধরে। এভাবেই তারা দুজন দুজনের ভালোবাসায় মিশে যায়। অন্যদিকে মৌ আকাশের বাড়িতে গিয়ে ওঠে। আকাশ এখনো বিয়ে টিয়ের কথা ভাবেনি, কিন্তু মৌ তাকে ফোর্স করছে বিয়ের জন্য। আকাশ মৌয়ের থেকে কিছুদিন সময় চেয়ে নেয়, কারণ সে এখন আর আগের মতো নেই। তার নিজেকে গোছাতেও কিছুটা সময় লাগবে, তাই সে মৌয়ের থেকে কিছুটা সময় নেয়। মৌ আকাশের সাথে ওর মামা বাড়িতেই থাকে। মৌ বলল, আচ্ছা আকাশ, বিয়ে না হয় কিছুদিন পরেই করব, কিন্তু তুমি কি আর শহরে যাবে না? আমি বললাম না, আমি আর শহরে যাব না, কারণ সেই শহরটা আমার কাছে বিষাক্ত লাগে। সেই শহরে অনেক কয়টা পাষাণ মানুষ বসবাস করে, তাই আর যাব না সেই শহরে। মৌ বলল, কিন্তু আকাশ, তোমার সাফল্য যেগুলো তুমি অর্জন করেছো সে সবকিছুই তো নষ্ট হয়ে যাবে তাহলে। আমি বললাম, মৌ, বেঁচে থাকা দায় হয়ে গিয়েছে আমার, সেখানে সাফল্য অর্জন করে কি হবে? আর তাছাড়া আমার কিছুই নেই এখন আর শহরে। মৌ বলল, আকাশ, কেন পাগলামো করছো তুমি? প্লিজ একটু বোঝার চেষ্টা করো। দেখো, আমরা যখন বিয়ে করব আমাদের বাচ্চা কাচ্চা হবে, তখন তাদের ভবিষ্যৎ নিয়েও তো আমাদের চিন্তা করতে হবে, তাই না? আমি বললাম, পরেটা পরে দেখা যাবে, আগে বিয়েটা তো হতে দাও। আর তাছাড়া সমস্ত কিছুই আমি আল্লাহর হাতে সঁপে দিয়েছি, তিনি যা করবেন সেটাই মেনে নিব আমি। তাকদিরের ফয়সালা কোথায় নিয়ে রেখেছে আমার, সেটা তিনি ভালো জানেন। সো প্লিজ এসব নিয়ে আর কথা বাড়িও না। মৌ বলল, আচ্ছা ঠিক আছে, আমি আর কিছুই বলবো না। এরপর মৌ আর কোনো কিছুই বলে না আকাশকে, সেও সমস্ত কিছু আল্লাহর হাতে সঁপে দিয়েছে। এভাবেই দিন কাটতে থাকে তাদের। মৌ আকাশের মামা বাড়িতেই থাকে, আর আকাশ স্কুলের জবটা কন্টিনিউ করে যাচ্ছে। ওদিকে অধরা আর তিশানের দিনকাল তো ভালোই যাচ্ছে। গতকাল রাতে তিশান অধরাকে বিয়ের কথা বলে। অধরা, আগামীকাল আমরা বিয়ে করে নিব। অধরা বলে, তুমি সত্যি বলছো তিশান? তিশান বলে, হ্যাঁ বাবা, সত্যি। অধরা খুশিতে তিশানকে জাপটে জড়িয়ে ধরে। অনেক ভালোবাসি তিশান তোমাকে, প্লিজ কখনো আমায় ছেড়ে যেও না। তিশান বলল, না, কখনোই যাব না, সব সময় তোমারই থাকবো। আচ্ছা শুনো, কাল সকালে আমি তাড়াতাড়ি অফিসে চলে যাব, পরে অফিসের কাজ শেষ করে আমি তোমায় ফোন দিব, তুমি সেই ঠিকানা মতন চলে আসবে। তারপর আমরা দুজন কাজী অফিসে গিয়ে বিয়ে করে নিব। অধরা বলল, আচ্ছা বাবু, ঠিক আছে। পরের দিন সকালবেলা অধরা তো সেই খুশি, আজকে তাদের বিয়ে। আজকে ফাইনালি অধরা তিশানকে নিজের করে পাবে। তিশান তো সকাল সকাল আজকে অফিসে চলে গেছে। অধরা সেজে গুজে রেডি বিয়ে করার জন্য। 11টার দিকে তিশান অধরাকে ফোন দেয়। অধরা, কই তুমি, রেডি হয়েছো? অধরা বলল, হ্যাঁ, আমি তো সকাল থেকেই রেডি হয়ে আছি। তিশান বলল, আচ্ছা, আমি ঠিকানা মেল করে দিচ্ছি, তুমি সিএনজিতে করে চলে আসো। অধরা বলল, আচ্ছা। তিশান অধরাকে একটা জায়গার ঠিকানা মেল করে দেয়। অধরা সিএনজি নিয়ে সোজা সেখানে চলে যায়। সেখানে গিয়ে সে কাউকেই দেখতে পায় না। পুরো নির্জন একটা জায়গা, মানুষজন বলতে কেউ নেই। মাঝে মধ্যে দুই একটা গাড়ি ঝড়ের গতিতে টেনে চলে যাচ্ছে। সে সাথে সাথে তিশানকে ফোন দেয়, এই তিশান, কই তুমি? তিশান বলে, অধরা, 1 মিনিট আসছি। অধরা দেখতে পায় মিনিট খানিকের মধ্যে রাস্তার অপোজিটে একটা কালো গাড়ি এসে থামে, আর সেটার দরজা খুলে তিশান বেরিয়ে আসে। অধরা তিশানকে দেখে রাস্তার অপোজিটে যেতে ধরে। ঠিক তখনই তিশান তাকে বারণ করে, অধরা, তোমার আসতে হবে না, আমি তোমার কাছে এসে তোমায় রাস্তা পারাপার করিয়ে আনছি। তিশান রাস্তার অপোজিটে আসতে ধরে অধরাকে রাস্তা পারাপার করার জন্য। ঠিক তখনই ঝড়ের গতিতে একটা ট্রাক এসে তিশানকে উড়িয়ে দেয়। ট্রাকের ধাক্কা খেয়ে তিশান রাস্তা থেকে কয়েক হাত দূরে গিয়ে ছিটকে পড়ে। অধরা তো পুরাই দুনিয়াতে না থাকার মতো অবস্থা। সে দৌড়ে তিশানের কাছে যায়। এই তিশান, কি হয়েছে তোমার? তিশান, কথা বলো। তিশানের কোনো সারা শব্দ নেই, তার মাথা থেকে চিরচির করে রক্ত বয়ে পড়ছে। তিশান, প্লিজ কথা বলো। এই তিশান, তিশান, প্লিজ কথা বলো। তিশান জ্ঞান হারিয়ে ফেলে। তখনই একজন লোক দৌড়ে আসে। এসে দেখে তিশানের অবস্থা 12টা। লোকটার সাথে সাথে তিশানকে আর অধরাকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে অধরা তো কাঁদতে কাঁদতে শেষ। অধরার কান্না যেন থামছেই না। হসপিটালে পৌঁছানোর পর তিশানকে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়। অধরা ইমার্জেন্সির সামনে বসে বসে অপেক্ষা করছে। অনেকক্ষণ পর ইমার্জেন্সি থেকে ডক্টর বেরিয়ে আসে। ডক্টরকে দেখে অধরা দৌড়ে ডক্টরের কাছে যায়। ডক্টর, আমার তিশানের কি অবস্থা? ডক্টর বলে, আল্লাহকে ডাকুন। পেশেন্টের অবস্থা সিরিয়াস, মাথায় প্রচন্ড রকমের আঘাত লেগেছে, তার উপর তার দুটো কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে। ডক্টরের কথা শুনে অধরা পুরো বাকরুদ্ধ হয়ে যায়। ডক্টর, প্লিজ আপনি যেভাবে হোক আমার তিশানকে বাঁচান, ওর কিছু হলে আমি মরে যাব। ডক্টর বলে, প্লিজ আপনি শান্ত হন, আর দেখুন আমার হাতে কিছুই নেই, সবকিছু এখন ওপরওয়ালার হাতে। তিনার হুকুম যদি পেশেন্টের উপরে থাকে তাহলে তিনাকে বাঁচানো সম্ভব। অধরা বলে, প্লিজ ডক্টর, আমি আপনার কাছে হাত জোড় করছি, প্লিজ আপনি তিশানকে বাঁচান। ডক্টর বলল, দেখুন আমি আগে বলেছি যে আমার হাতে কিছুই নেই, সবটাই মালিকের হাতে, তবে আমি আমার সর্বশেষ চেষ্টা করব, কিন্তু 24 ঘন্টার মধ্যে পেশেন্টের জন্য একটা কিডনি ব্যবস্থা করতে হবে। 24 ঘন্টার মধ্যে যদি তিনাকে কিডনি ট্রান্সফার না করা হয় তাহলে পেশেন্টকে আর বাঁচানো যাবে না, সো তাড়াতাড়ি কিডনির ব্যবস্থা করুন। ডক্টরের কথা শুনে অধরা তো পুরো পাগল হয়ে যায়। আল্লাহ, আমি এখন কিডনি কোথায় পাবো? এই অসময়ে কিডনির ব্যবস্থা কোথা থেকে করব আমি? না, জানি না কোথায় পাবো, তবে কিডনির ব্যবস্থা করতেই হবে, আমি সেইটুকুই জানি। অধরা পাগলের মতো ছোটাছুটি করতে থাকে এদিক সেদিক। অন্যদিকে তিশান
অ্যাক্সিডেন্ট করেছে সে খবর অনেকের কাছেই পৌঁছে যায়। সাজ্জাদের কানেও সেই খবর পৌঁছে গিয়েছে। সে তাড়াতাড়ি আকাশকে ফোন লাগায়। আকাশ শহর থেকে যাওয়ার সময় কাউকে না জানালেও সাজ্জাদকে জানিয়ে গেছে। সেই আকাশের খবর মৌকে দিয়েছে। শুরুতে দিতে চাইনি, কিন্তু মৌয়ের কান্নাকাটির জন্য দিতে হয়েছে। সাজ্জাদ বলল, আকাশ তুই কি কিছু শুনেছিস? আমি বললাম, না, কি শুনবো? সাজ্জাদ বলল, আরে তিশানের তো এই অবস্থা, নরপিশাচটা নাকি মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে। তারপর সমস্তটা খুলে বলে। আমি বললাম, আল্লাহর বিচার আল্লাহ নিজেই করেছেন। সাজ্জাদ বলল, দেখেছিস, ধৈর্যের ফল আল্লাহ তোকে দিয়েছে, কুলাঙ্গারটা মরুক এবার। আমি বললাম, থাক বাদ দে, সে আমায় কষ্ট দিয়েছে বলে আমি তার কষ্টের সময় নিয়ে উপহাস করব তেমন নিচু আমি নই। সাজ্জাদ বলল, বাপরে, মায়া হচ্ছে মনে হয় তিশানের জন্য। আমি বললাম, জানি না, তবে মানুষটা ভালো হয়ে যাক সেটাই চাই আমি। আচ্ছা শোন, পরে কথা হবে, আমি এখন একটু বিজি আছি। আমি সাজ্জাদের সাথে কথা বলে ফোন রেখে দিলাম। এদিকে 23 ঘন্টা হয়ে গিয়েছে, কিন্তু অধরা এখনো কিডনির ব্যবস্থা করতে পারেনি। আর 1 ঘন্টা মাত্র সময় আছে হাতে। ডক্টররা অধরাকে প্রেসার দিচ্ছে কিডনি ব্যবস্থা হয়েছে কিনা সেই জন্য। অধরা এখনো কিডনি ব্যবস্থা করতে পারেনি। সে অসহায় হয়ে চেয়ারের উপরে বসে আছে। ডক্টর একটু আগে তাকে তাগাদা দিয়ে চলে গেছে। হঠাৎ ডক্টর আবার ফিরে এসে বলে, এই যে মিসেস, কিডনির ব্যবস্থা হয়ে গিয়েছে, আপনি আর টেনশন করিয়েন না, এবার পেশেন্টকে নিয়ে একটু আশা করা যায়। অধরা বলল, ডক্টর, কে করেছে কিডনি ডোনেশন? ডক্টর বলল, সেটা বলা যাবে না, ব্যক্তিটা নাম প্রকাশ করতে অনিচ্ছুক। আচ্ছা এখন সেসব কথা ছাড়েন, এখনই আমরা অপারেশন শুরু করব। তিশানের কিডনি ট্রান্সফার অপারেশন সাকসেসফুল হয়। আজকে 10 দিন ধরে তিশান হসপিটালের বেডে মরার মতন পড়ে আছে। মানুষটা মরা কি জীবিত কেউ বলতে পারবে না। 11 দিনের মাথায় হঠাৎ তিশানের জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে আসার পর সে নিজেকে আবিষ্কার করে হসপিটালের বেডের মধ্যে শুয়ে আছে। তিশান বলে, আল্লাহ, আমি এখানে এলাম কি করে, আর জীবিত হলাম কি করে? আমি তো ভেবেছিলাম আমি আর দুনিয়ার মুখ দেখবো না। পাশেই অধরা বসেছিল। সে তিশানের জ্ঞান ফিরেছে দেখতে পেয়ে তাকে ঝাপটে জড়িয়ে ধরে কান্না করে দেয়। তিশান বলে, অধরা, আমি বেঁচে আছি কি করে? আর আমার তো সেদিন খুব লেগেছিল শরীরে, মনে হচ্ছিল যেন আমার পেটের নাড়ি ভুড়ি সমস্ত কিছু গলে বের হয়ে গেছে। অধরা বলল, কলিজা, তা আমি জানি না, তোমার 2টো কিডনি নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু আল্লাহর কোনো এক দয়ালু বান্দা এসে তোমায় একটা কিডনি ডোনেট করে, তাই তুমি জীবিত আছো। না হয়তো আমি অনেক দৌড়াদৌড়ি করেও তোমার জন্য কিডনির ব্যবস্থা করতে পারিনি। তিশান অধরার কথা শুনে চিন্তায় পড়ে যায়। কে আমায় কিডনি ডোনেট করেছে? কে আমায় বাঁচিয়েছে? অধরা বলে, আচ্ছা তিশান, তুমি একটু থাকো, আমি ডক্টরকে ডেকে নিয়ে আসি। অধরা গিয়ে ডক্টরকে ডেকে নিয়ে আসে। ডক্টর এসে তিশানের অবস্থা চেক করে। ডক্টর বলে, দেখুন, রোগীর জ্ঞান ফিরেছে ঠিকই, কিন্তু রোগীর বিপদ এখনো কাটেনি। তিশান বলে, ডক্টর, আমার মতন মানুষের মরে যাওয়া উচিত। দেখুন, মেয়েটা আমার জন্য কতটা কষ্ট পেয়েছে এই কয়দিন, আর আমি কত স্বার্থপরের মতো আচরণ করেছি তার সাথে। ইভেন তাকে আমি বিয়ের কথা বলে সাথে সাথে মুখে হাত দিয়ে ফেলে তিশান। তখন ডক্টর বলে, দেখুন, আপনার বউ কতটা কষ্ট পেয়েছে জানি না, তবে যে আপনার জন্য কিডনি ডোনেট করেছে সে জীবনের শেষ নিঃশ্বাস অবধি লড়াই করে গেছে আপনার প্রাণ বাঁচানোর জন্য। তাকে এনেস্থিসিয়া দিয়ে বেহুশ করেছি, কিন্তু তারপরেও মানুষটা কেমন খিচে আসছিল, মনে হচ্ছিল যেন কোনো এক জীবিত মানুষের শরীরে কষায়ের মতন ছুরি দিয়ে পোঁচাচ্ছি। আমি বুঝতে পারছিলাম যে মানুষটার খুব কষ্ট হচ্ছে, কিন্তু তাও সে হার মানেনি, লড়াই করে গেছে। আমি আমার জন্মে ওই লোকের মতন মানুষ কোনোদিন দেখিনি, যে কিনা হাসতে হাসতে নিজের জীবন শেষ করে দিয়ে আপনার প্রাণ বাঁচিয়েছে। মানুষটার কন্ডিশন দেখে 1000বার তাকে বারণ করেছি, কিন্তু সে তার জেদের উপরে অটুট ছিল। শুধু একটা কথাই বলেছিল সে অপারেশনের আগে, ডক্টর, আমি মরে গেলেও আমার কষ্ট হবে না, কারণ মানুষটা আমার দুনিয়ার সাথে জড়িত হয়ে গেছে। ডক্টর, আমার দুনিয়াটা তার কাছে, তার কিছু হয়ে যাক সে আমি কোনোদিনই মানতে পারবো না। আমি চাই সে বেঁচে থাকুক। বিশ্বাস করুন, আমি ডক্টর হয়েও সেদিন মানুষটার কথা শুনে কেঁদেছি। যেখানে আমরা ছুরি নিয়ে কাটাছেড়া করি সেখানে আমাদের ভয় বলতে তেমন কিছুই থাকে না, কিন্তু সেদিন যখন মানুষটার পেটে সিজার রেখেছি তখন ভয়ে আমার হাত পা কাঁপছিল, নিজেকে স্থির রাখতে পারছিলাম না। কিন্তু তারপরেও আমি পাষাণের মতন তার শরীর থেকে কিডনি বের করে নিয়েছি। মৃত্যুর সাথে অনেকটা সময় যুদ্ধ করেছে মানুষটা, কিন্তু সে পেরে উঠতে পারেনি। অবশেষে মানুষটা নিজের দম ছেড়ে দিয়েছে। মৃত্যু তাকে আপন করে নিয়ে চলে গেছে। ডক্টরের কথা শুনে অধরা তিশান দুজনের চোখেই পানি চলে আসে। ডক্টর বলে, আরে কাঁদেন কেন, এখনো তো আসল জিনিস দেওয়া বাকি, এই যে ধরেন। পকেট থেকে একটা চিঠি বের করে দেয়। মানুষটা মৃত্যুর আগে আমার হাতে চিঠিটা ধরিয়ে দিয়ে বলেছিল, যেদিন আপনি সুস্থ হবেন সেদিন যেন আমি চিঠিটা আপনার হাতে তুলে দেই। তিশান ডক্টরের হাত থেকে চিঠিটা নেয়। সে চিঠিটা খুলে পড়তে আরম্ভ করে। সে প্রথম লাইন পড়তেই 1 লাফ দিয়ে শোয়া থেকে উঠে বসে পড়ে। প্রথম লাইনটা পড়েই যেন তার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। সে ভয়ানকভাবে একটা চিৎকার মারে।